বাইরে এসে কখন থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। জাঙ্কুকে যাওয়ার আগে কোনো কিছু বলে জানি তোমাদেরকে? ওর তো না বলে কোথাও যাওয়ার কথা না, এরকম তো কখনোই করে না। ম্যাম আসলে কি বলবো, স্যার তো কিছুই বলে গেল না, রাগ করে বেরিয়ে গেল। কোথায় গিয়েছে এখনো খবর পাওনি? ম্যাম আসলে স্যার নাকি বাইরে গেছে জানতে পারলাম। জাঙ্কুক বাইরে গেছে? ওর তো এরকম আজে বাজে জিনিসের কোনো অভ্যাস নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ওর রুমটা রেডি করে রাখো, ও আসলে আমাকে খবর দিও। এটা বলেই তে নিজের রুমে চলে গেল, চোখে মুখে একটা আফসোসের ছাপ। আজকে একটু বেশি করে ফেলছি। ওকে এভাবে কথাগুলো বলা আমার একদমই ঠিক হয়নি। আফসোস করতে করতে ঘুমানোর চেষ্টা করছে তে, কোনোভাবেই ঘুম আসছে না, জোর করে চোখটা বন্ধ করে রেখেছে। ওই সেরি জাঙ্কু, কার কত মত খাবি? একজন ডাক্তার মানুষের এগুলো খাস, এগুলো কিন্তু ঠিক না। জিহুপের কথায় কোনো কান দিল না জাঙ্কুক, একটার পর একটা প্যাক খেয়েই যাচ্ছে। আর চোখে মুখে শুধু তেল করা আজকের অপমানগুলো ভেসে উঠছে জাঙ্কুকে। তুমি কে হ্যাঁ, আর তোমার যোগ্যতাই বা কি? ইউ আর জাস্ট মাই হাজবেন্ড, নট মাই বিজনেস পার্টনার অর নট মাই লেফট অর রাইট হ্যান্ড ইন মাই ডার্ক ওয়ার্ল্ড, সো ডোন্ট ইন্টারফেয়ার। I hope you understand. এটাই তোকে, আমি তোমার হাজবেন্ড, and as an husband আমার দায়িত্ব তোমাকে সবকিছুতে বাঁচানো এবং সতর্ক করা। আর তাই আমি। ও আচ্ছা, কিসের সতর্ক বার্তা দিচ্ছ তুমি আমায়? You are just a doctor, you don't have any idea about my dark world, so don't give me any suggestion. I don't need your suggestion. আমি জানি আমার সাজেশনে তোমার কোনো দরকার নেই, আর আমি তোমার ডার্ক ওয়ার্ল্ড সম্পর্কে জানিও না, কিন্তু আমি as an husband তোমার ভালো চাইতে, আর আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। তাই আমি বলছি তুমি কালকে মিটিং এ যেও না প্লিজ। ওহ গড, আমি আর কতবার তোমাকে বলবো আমার ডার্ক ওয়ার্ল্ডের ব্যাপারে নাক না গলাতে? আর কতবার আমি তোমাকে এটা মনে করিয়ে দেবো যে তুমি জাস্ট মাই হাজবেন্ড। আমার জীবনের অধ্যায়, তোমার এক্সিস্টেন্স এই বাড়িতেই শুরু, এই বাড়িতেই শেষ। ডার্ক ওয়ার্ল্ডের চ্যাপ্টার না তো তোমার এক্সিস্টেন্স ছিল, না এক্সিস্টেন্স আছে, আর না তো থাকবে। তো তুমি এই ব্যাপারে আশা বন্ধ করে দাও, আর তুমি আসলে চাইলেও না আমি দিব না, বুঝতে পারছো? তের এমন ব্যবহারে উত্তর দেওয়ার মতো কোনো কথা খুঁজে পেল না জাঙ্কুক, চুপ হয়ে গেল। আর একটা কথা তো আমি কখনো বুঝতে পারি না, আমি তো তোমার মেডিকেলের ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করি না যে তুমি কি করা না করা এই সেই। তাহলে তোমার তো প্রবলেম কি আমার কাছ নিয়ে? হাজারবার আগেও বলেছি আর এখনো বলছি, ইউ আর জাস্ট মাই হাজবেন্ড, তোমার অধিকার এই বাসাতেই শুরু আর এই বাসাতেই শেষ। তো এই কথাটা মাইন্ডে ভালোভাবে ঢুকিয়ে নাও। তের এমন অপমান আর সহ্যের বাইরে চলে গেল জাঙ্কুকের, তাই তো মনের দুঃখ কমাতে ডাইরেক্ট বারে চলে গেল একটু ড্রিঙ্কস করার জন্য। আজকে এইসব অপমানের কথা ভেবে একটার পর একটা ড্রিঙ্কস করে যাচ্ছিল জাঙ্কুক, মাথার ভিতরে একটা কথাই জাস্ট গুনগুন করছে, আমি ওর হাজবেন্ড, আমার অধিকারের বাসাতেই শুরু আর বাসাতেই শেষ। কি ভাগ্য আমার, আজকে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে জাঙ্কুক। ড্রাইভ করতে করতে তের লাস্ট কথাটাই কানে গুনগুন করছে, আমার অধিকার, আমার অধিকার লিমিটেশন দেখাই দিল। যেহেতু ওর প্রতি অধিকার বাসাতেই আছে, তো বাসাতে অধিকারটা আদায় করবো। বাসায় পৌঁছাতেই ওভারলোডেড ড্রাঙ্ক অবস্থাতেই জাঙ্কুক ডিরেক্ট তের রুমে চলে গেল। তের এমনিতেই ঘুম ধরছিল না, জাঙ্কুকে এমন অবস্থায় দেখে জাঙ্কুক যে ওভারলোডেড ড্রিঙ্কস করা এটা তের আর বুঝতে বাকি রইল না। জাঙ্কুকে দেখে খাট থেকে উঠে গেল। আমার সাথে রাত দেখি এত রাতে বাইরে চলে গেল, এত ওভারলোডেড ড্রিঙ্ক করে বাসায় ফেরত আসছো, এসব করে কি বুঝতে চাইছো তুমি? তের কথা যেন জাঙ্কুকের কানেই গেল না। তের দিকে অনেকক্ষণ তাকিয়ে আনার পর একটা ডেভিল স্মাইল দিয়ে তেকে বলে, আমার অধিকারী বাড়িতেই শুরু এই বাড়িতেই শেষ, তাই না বেব? জাঙ্কুকের কথা টোন বুঝতে পারলো না তে, কিছুক্ষণ হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। কি হলো জান, উত্তর দিচ্ছ না কেন? তে, আই লাভ ইউ সো মাচ, এন্ড আমার অধিকার আছে তাই না? তে কোনো কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক তার ভালোবাসার ঝড় তের উপর ছাড়তে শুরু করে। এটা তাদের ফার্স্ট টাইম না, এর আগেও অনেকবার এমন হয়েছে। অন্যান্যবার তারা দুজনে একসাথে এনজয় করে, কিন্তু এবার তে আর জাঙ্কুককে সহ্য করতে পারছিল না। জাঙ্কুক অনেক বেশি রুডলি সবকিছু করছিল, জাঙ্কুকের সাথে তে কোনোভাবেই পেরে উঠছিল না। প্রথমবারের মতো তে নিজেকে অসহায় বোধ করছিল। একজন মাফিয়া কুইন একজন সার্জন ডক্টরের সামনে অসহায় হয়ে পড়লো। কোনোভাবেই আর উঠাতে পারছিল না জাঙ্কুককে, সামলাতেও পারছিল না, নিজে সবকিছু সহ্য করতে পারছিল না। এরপরে যেটা জাঙ্কুক চেয়েছিল ঠিক সেটাই হয়। তার ঘুম 2টা পর্যন্ত কন্টিনিউ থাকে, যার কারণে সকালে মিটিংটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। জান, আমাকে মাফ করো, কিন্তু আমি যা করেছি তোমার ভালোর জন্যই। সে প্রথম দিনের মতো তোমাকে সবসময় বাঁচিয়েই যাবে। চলো দেখে আসি টাইকুকের প্রথম দেখা কিভাবে হয়েছিল। উফ ড্যাম ইট, আপার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আপাকে তোরা একা কিভাবে রাখতে পারলি? হ্যাঁ স্যার, ম্যাডাম বলেছিল ওই একা এনজয় করতে চায়, কিন্তু তাও ওনাকে পাহারা দিয়ে রাখছিলাম, কিন্তু হুট করে ভিড়ের মধ্যে কিভাবে বেরিয়ে গেলেন বুঝতে পারলাম না। কিন্তু চিন্তা করবেন না, আমরা এখনই খুঁজে বের করছি। তেরের লোকেরা তেকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তের উপর যে অ্যাটাক হয়েছে এই ব্যাপারে কিন্তু কারোই ধারণা নেই। অন্য দলের লোকরা তেকে মারার জন্য তের পিছে পিছে ছুটতে থাকে। তে অনেককে আহত করে নিজে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বড় সমস্যা হচ্ছে তের এমন টাইমে হাঁপানি শুরু হয়ে যায়। তের যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন কোনোভাবেই আর দম নিতে পারে না, চলাফেরা তো দূরের কথা। অনেক কষ্টে স্টেশনের পিছে থাকা একটা গাছের পিছনে গুটিসুটি পড়ে বসে পড়ে তে। কিডন্যাপাররা তার দিকেই ধেয়ে আসছে, তাই তো তে রিভলভারটা তাদের দিকে ট্যাগ করে আছে। আর মাত্র একটা বুলেট আছে, যেকোনো একজনকে আহত করতে পারবে, কিন্তু এখানে তো তের অবস্থাই খারাপ। তের হাতেও একটা গুলি লেগেছে, পায়েও একটা গুলি লেগেছে, কোনোভাবেই মনে হয় আর সার্ভাইভ করতে পারবে না। গুলির চেয়ে বড় কথা হচ্ছে তের হাঁপানি। তে ঠিকঠাক ভাবে শ্বাসও নিতে পারছিল না। পরিস্থিতি এতটাই খারাপ যে কিডন্যাপাররাও থেকে দেখে ফেলে, তের দিকে ধেয়ে আসছিল। লাস্ট গুলিটাও তে কিডন্যাপারদের উপর চালিয়ে দেয়। তে প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা, কোনোভাবে নিঃশ্বাসই নিতে পারছে না ঠিকঠাক। তাই তো তে
পেছন থেকে একেবারে পানিতে পড়ে যায়। মানে ওপরে স্টেশন ছিল, নিচে ছিল পানি। তে একেবারে সেন্সলেস হয়ে পানিতে পড়ে যায়। এর যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞানেই তে বুঝে যায় যে চারিদিকে এখন তার অন্ধকার, তার সময় ঘনিয়ে আসছে। আজকে হয়তোবা পৃথিবীতে তার শেষ দিন। ঠিক সেই সময় অন্ধকারের মাঝে আলো খুঁজে পায় একটা ছেলে। তখনই তাকে পানি থেকে তুলে নিল। তোলার পর তে ঠিকঠাক ভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। জাঙ্কুক বারবার চেক করছিল যে পালস ঠিক আছে কিনা। পালস হালকা হালকা চলছে, কিন্তু আস্তে আস্তে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে। তে হালকা হালকা ভাবে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। তো এরপর এতে শ্বাস ফেরত আনার জন্য জাঙ্কুক থেকে মাউথ টু মাউথ, ওটাকে কি বলে, সিপিআর না জানি কি, ওটা দিতে শুরু করে। কিন্তু এতেও যখন কোনো কাজ হচ্ছিল না তখন তেকে মানে তের বুকে জোরে জাঙ্কুক একটা পাঞ্চ করে, যেন হার্টবিট তাড়াতাড়ি চলতে শুরু করে। অবশেষে তে নিঃশ্বাস ফেরত আসে, কিন্তু সেন্স এখনো ঠিকঠাক ভাবে কাজ করছে না, আর শরীরেও শক্তি নেই। হ্যালো, এক্সকিউজ মি ম্যাডাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আমি এনে কই যাই? জাঙ্কুকও আর বেশি দেরি করে না, দ্রুত থেকে গাড়িতে বসিয়ে হসপিটালে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এই সিনটা দূর থেকে দেখে ফেলে সুগা একজন লোক। সুগারা ভাবে যে জাঙ্কুক হয়তো বা কিডন্যাপারদেরই লোক, তাই তো সবাই মিলে জাঙ্কুককে ফলো করতে থাকে। জাঙ্কুক আর থেকে নিয়ে হসপিটালে পৌঁছাতে পারে না। এর আগে সুগার লোকরা জাঙ্কুককে ঘিরে ফেলে, সাথে সাথে তেকেও নিয়ে নেয় এবং জাঙ্কুককে ইচ্ছা মতো মারধর করতে থাকে। জাঙ্কুক তো বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে নিজেকে এবং তেকে বাঁচানোর জন্য প্রথমে তো ফাইটিং করে, কিন্তু এক পর্যায়ে এতগুলো লোকের সাথে পেরে ওঠে না জাঙ্কুক। রক্তাক্ত অবস্থায় সুগা জাঙ্কুককে এবং তেকে নিজের প্যারিসে নিয়ে যায়। প্যারিসের উপর জাঙ্কুককে টর্চার সেলে বন্দি করার আদেশ দেওয়া হয়। কি ব্যাপার তো আজব তো, মেয়েটাকে বাঁচাইলাম আমি, আবার শাস্তিও পাইতেছি আমি। মানুষত্বের কোনো দাম নাই নাকি? মানুষত্বের দাম আছে, কিন্তু তোদের মতো শয়তানদের নেই। ঠিকঠাক করে বল, কার জন্য কাজ করছ তুই? ওই যে মাফিয়ার আন্ডারে কাম করছ না তুই? আমি শুধু সরকারি হাসপাতালের আন্ডারে কাম করি, আর আমার দিকে কি মাফিয়া মনে হয়? আমাকে দেখে বুঝেন আমি কত ভদ্রলোক। একবার আমার বোনের জ্ঞান ফেরত, তখনই বুঝে যাবো তুই ভদ্রলোক না অসভ্য লোক। এটা বলে সুগা সেখান থেকে চলে যায়। সকালে থেকে ঘুম ভাঙতেই রাতে হয়ে যাওয়া সে ভয়ঙ্কর ঘটনাগুলোর কথাতেই মনে পড়ে যায়। এবারের জন্য সে বেঁচে গিয়েছে, কিন্তু হয়তোবা আজকের দিন তার আর কপালে জুটতো না। এটা তার সৌভাগ্য যে সে বেঁচে আছে। কালকে যারা আমার নিরাপত্তা দায়িত্ব ছিল তাদের প্রত্যেকে আমার কাছে ডাক। আমি যেহেতু বেঁচে আছি তাই তাদেরকে পুরস্কৃত করব। সুগাও কোনো কিছু না ভেবে সেই সকল স্টাফদেরকে গার্ডেন এরিয়াতে ডাকে। তারপর নিজের ফেভারিট রিভলভারটা বের করে এক একজনকে শুট করতে থাকে। এই দৃশ্য থেকে সুগা জাস্ট তের দিকে তাকিয়ে অবাক হয়। এভাবে তাকানোর কি আছে? কালকে ওরা আমাকে নিরাপত্তা দিতে পারেনি, হয়তো আমি মারা যেতাম। যেহেতু আমি বেঁচে আছি তাই এখন ওরাই শাস্তি ভোগ করবে। ওরা যদি আমাকে ঠিকঠাক ভাবে নিরাপত্তা দিত তাহলে এই দিন দেখতেই হতো না। আচ্ছা ঠিক আছে, এখন কিডন্যাপারে কি করব? কিডন্যাপারের কথা শুনতেই তের গতকালের জাঙ্কুকের কথাই মনে পড়ে যায়। ও কোনো কিডন্যাপার না সুগা, ও সত্যি সত্যি আমার জান বাঁচিয়েছে। আমার সবই মনে আছে। সো ওকে এখন বন্দি করে লাভ নেই, ওকে ছেড়ে দে। ওকে ছাড়া কি এখন ঠিক হবে? কেউ একজন আছে যারা আমাদের ইনফরমেশন লিক করে, আর যেহেতু কালকে আসছে তো বলা যায় না তো আমাদের সেফটির জন্য হলে ওকে বন্দি করে রাখি, সমস্যা কি? ওয়েল, কথাটা কিন্তু ভুল বলিস নি। আচ্ছা আমি যতটুকু জানি ও তো মনে হয় কোনো ডক্টর না, যেহেতু আমার জান বাঁচিয়েছে তাহলে ওকে বল আমার আন্ডারে কাজ করতে। এখন থেকে ও এখানেই থাকবে। সুগার সাথে সাথে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুককে বলে, যেহেতু তুই আমার বোনের জান বাঁচিয়েছিস তো আমার বোন তোর জান ভিক্ষা দিছে, এখন থেকে তুই এখানেই কাজ করবি। এখানে কাজ করবো মানে? আমাকে দেখে কি মগের মুলুক মনে হয় নাকি? আমি একজন সরকারি হসপিটালের ডক্টর, আমি এখানে কাজ করতে পারবো না। পারবি না মানে? অবশ্যই পারবি, তোর 14 গোষ্ঠী পারবে। আর যদি না পারোস তাহলে এখন থেকে পারতে হবে, কারণ আমরা চাই। আশ্চর্য তো, বললাম তো আমি সরকারি হসপিটালের ডাক্তার। আর তাছাড়া আমি আমার কাজ নিজের ইচ্ছে করি, কারো ইচ্ছার ধাত্তাই না। আমি নিজ ইচ্ছার মালিক। জাঙ্কুক আর সুগার কনভারসেশন উপর থেকে তে দেখছিল। তখন তে নিচে নেমে এসে বলে, অবশ্যই তুমি নিজ ইচ্ছার মালিক ছিলা, কিন্তু এখন আর সেটা সম্ভব না, বুঝতে পেরেছো? মানেটা খুবই স্পষ্ট। ওয়েলকাম টু মাই ডার্ক ওয়ার্ল্ড ডিয়ার। এটা আমার রাজ্য, আর এখানে আমার রাজত্ব চলে, আর এখানে সবাই তাই করে যা আমি চাই। আর এখন আমি যা চাইছি তোমাকেও তাই করতে হবে, আর না করলেও তুমি করতে পারলাম তো আমি নিজ মর্জি মালিক। আমি যদি কোনো কিছু করতে না চাই কারোর সাধ্য নেই আমাকে দিয়ে সেটা করার। ও তাই নাকি? তাহলে চলো পরীক্ষা করে দেখে ফেলি আমার সাধ্য আছে কিনা তোমাকে আঙ্গুলের ইশারায় নাচানো। এটা বলে পড়তেই নিজের স্টাফদেরকে দিয়ে জাঙ্কুকের সাথে ফাইট করায়। জাঙ্কুক প্রত্যেকটা স্টাফের সাথে এত সুন্দরভাবে ফাইট করছিল যে এটা দেখে তে ইমপ্রেস হয়ে যায়। ওয়াও, অনেকদিন পর আসলে এরকম কোনো ঘাটতারার সাথে আমার পরিচয় হলো। যাক, ঘাটতারাদের স্বাস্থ্য করতে না আমার অনেক বেশি ভালো লাগে। তখনও স্টাফদের সাথে ফাইট করেই যাচ্ছিলাম। বাস অনেক হয়েছে, এখন ফাইট বন্ধ করো। দেখে যাচ্ছি তোমাদের শক্তি। একটা ডাক্তারের সাথে পারলাম না। তোমাদেরকে তো কুয়ার পানিতে ডুবে মরে যাওয়া উচিত। এর কথা শুনে সব স্টাফরাই ভয় পেয়ে যায়। তো এখন বলো, তুমি কি আমার আন্ডারে কাজ করবে কিনা, নাকি তোমাকে দিয়ে আরো শক্তি পরীক্ষা করাবো? বলো তো। বললাম তো আমি যদি কোনো কিছু করতে না চাই কেউ আমাকে দিয়ে সেটা করাতে পারবে না, আপনিও না। হ্যাঁ, দেখা যাক পারি কিনা। এটা বলার পর তে নিজের অন্যান্য স্টাফদেরকেও ডাকে এবং আগের স্টাফদের দিকে তাকিয়ে বলে, কি আর করবো বলো, তোমরা আমার কোনো কাজেরই না।
একজন ডাক্তারের সাথে পারে না অন্য মানুষের সামনে আমার জান কি বাঁচাবে বলো তো? এটা বলার পর তে নিজের ফেভারিট রিভলভার দিয়ে ওই প্রত্যেকটা স্টাফকে জাংকুকের সামনে মার্ডার করে। জাংকুক নিজের চোখের সামনে এতগুলো মার্ডার দেখার পর পুরো হতভম্ব হয়ে যায়। তে যে এরকম একটা জঘন্য কাজ করে ফেলবে এটা জাংকুক কল্পনাতেও ভাবেনি। জাংকুকের উপর রাগ দেখিয়ে তে এতগুলো মানুষের মার্ডার এক নিমিষে করে ফেললো। এতগুলো মানুষের মার্ডারের দায়ভার কিভাবে নিয়ে থাকবে এখন জাংকুক? কি হবে ডক্টর, এভাবে তাকিয়ে আছেন কেন ওই আবর্জনাগুলোর দিকে? ওগুলো লাশ না, ওগুলো আবর্জনা। ওরা আমাকে বাঁচাতে পারে না, আপনাকে মারতে পারে না, আমার কথা মতো চলতে পারে না। এদেরকে রেখে আমি কি উঠবোটাই কি? আমার তো আপনার মতো মানুষ লাগবে। জাংকুক কিছুই বোঝে না, জাস্ট অবাক হয়ে তের দিকেই তাকিয়ে আছে আর তের কথাগুলোই শোনা যাচ্ছে। কি হলো, ফিস হয়ে গেলেন যে? একটা করে আপনাকেও করবো নাকি? না না, আপনাকে করবো না, আপনাকে তো আমি রাজি করাই ছাড়বো। বাই দ্য ওয়ে, এখন বলেন তো কাজ করবেন কিনা, নাকি আমি আমার অন্যান্য স্টাফদেরকেও ডাকবো আপনার পাশে? জাংকুকের সাথে ফাইট করতে হবে এটা ভেবে দুইটা স্টাফ অনেক বেশি ভয় পেয়ে যায়। এত বেশি ভয় পায় যে তাদের চোখে মুখে ভয়ের ছাপ ছিল। কারণ তারা জানে যদি তারা হেরে যায় তাহলে জীবন থেকেও হেরে যাবে। জাংকুক নিজে ওই জিনিসটা নোটিস করে। জাংকুক তখন ভাবে এদের সাথে মারামারি করার পর এরা যদি হেরে যায় তাহলে এদের মৃত্যুদণ্ডের দায়ভারও জাংকুকের গায়ে পড়বে। অনেক আপত্তি করে এবং বাধ্য কণ্ঠে তেকে উত্তর দেয়, আমি রাজি আছি, আপনি যা বলবেন তাই করবো। এটাই শুনতে চেয়েছিলাম। দ্যাটস মাই সরি বয় না, দ্যাটস মাই ডক্টর। যাই হোক, আরো দুইটা আবর্জনাকে শেষ করে দিই। এরপর তে ওই দুইটা স্টাফকেও মেরে ফেলে যারা ভয় পেয়েছিল যে জাংকুকের সাথে হেরে যাবে। এটা দেখার পর তো ওইখানে থাকা প্রত্যেকটা স্টাফ এবং সবাই অবাক হয়ে তের দিকে তাকিয়ে পড়ে। মানি ডক্টর, তো এখন আপনি রেস্ট নেন, কারণ কালকে আমাদের কাজ আছে, এক জায়গায় যেতে হবে। আশা করি আমার ওয়ার্ল্ডটা আপনাকে ভালোই লাগবে। যদি আমার কথা মতো চলে তাহলে দেখবেন আমার এই ওয়ার্ল্ড আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর আমার কথা না শুনলেই জাহান্নাম। তো এরপরে জাংকুক নিজের রুমে গিয়ে অনেকক্ষণ ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুমই আসছিল না। ঘুম আসবেই বা কিভাবে? তে যা করেছে তা ঘুমানোর মতো না। জাংকুক বারবার ভাবছিল যে ভুলবশত সে একজন দানবকে বাঁচিয়ে ফেলেছে। ভালোই হতো যদি ওই দিন তেকে না বাঁচাতো। সকাল হতেই তে নিজের দলবল আর জাংকুককে নিয়ে নিজের বাবার সাথে দেখা করতে চলে যায়। জাংকুক তো পুরো রাস্তাতে এটাই ভাবছিল যে এই দানবাহিনী মহিলার আবার বাপ কোন দানব হবে আল্লাহই জানে। কিছুক্ষণের মধ্যেই তে নিজের বাবার প্যারিসে চলে আসে তার বাবার সাথে দেখা করতে। তার বাবা আরএম। এটা দেখে তো জাংকুকের পুরো চোখ নাক কপালে উঠে যায়। আসলে জাংকুক অনেক আগে থেকে আরএমকে খুব ভালোভাবে চেনে। আরএম অনেক ফেমাস একজন মাফিয়া, অনেক মানুষের হত্যা করেছে। এই জন্যই তো জাংকুককে একদম দেখতে পায় না। তে যে আরএমের সন্তান এটা তো জাংকুক কখনো ভাবতেও পারেনি। এখন বুঝতে পারলাম এই মহিলা তো খারাপ কেন। আসলে বাপ খারাপ মেয়ে তো খারাপ হবেই। শয়তান আর নিষ্ঠুরের দল সব। তোমার আরো সতর্ক থাকা উচিত ছিল। তোমার মতো মেয়ের উপর এত বড় অ্যাটাক হলো কিভাবে? এমনটা হবে কখনো বুঝতে পাইনি ড্যাড। চিন্তা করবে না, এরপর থেকে আর এরকমটা হবে না। যাদেরকে সন্দেহ করেছিলাম প্রত্যেককে মেরে ফেলেছি। এখন আর এমনটা হবে না। শুধু সন্দেহই না, যারা যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল প্রত্যেককে মেরে ফেলা উচিত তোমার। শুনেছি ডক্টর নাকি তোমার জান বাঁচিয়েছে। আমার তো ওকে দেখে মনে হচ্ছে অন্য দলের এজেন্ট। দেখেন স্যার, আমি কোনো এজেন্ট না, আমি সাদা সাদা একজন ডক্টর। আপনার মেয়ে আমাকে বন্দি করে রাখছে। নো ড্যাড, আমার এমনটা মনে হয় না। আমি 200% শিওর যে কোনো এজেন্ট না। এজেন্ট হলে আমার জান বাঁচাতো বলো? আমি 200% শিওর, কিন্তু আমি তো 2% শিওর হতে পারছি না। আমার ওকে বিশ্বাস হচ্ছে না। ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দাও। আরএমের কথা শুনে জাংকুকের মন চাইছিল যে রিভলভারটা দিয়ে গুলি করে আরএমের চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে, কিন্তু কোনোভাবেই তো এটা পারছিল না। বিনা কারণে জাংকুকে দোষারোপ করে বেড়াচ্ছে বেটায়। ওকে ড্যাড, যেহেতু আপনি বিশ্বাস করতে পারছেন না আমি আর নিজের কাছে রাখবো না। যেহেতু আমার কাছে আপাতত কোনো ডক্টর নেই তাই ওকে প্রয়োজন। চিন্তা করবেন না, বাসায় গিয়ে ওর চ্যাপ্টার আমি ক্লোজ করে দিব। হ্যাঁ, এটাই ভালো হবে। তাছাড়া যে মাফিয়ার ব্যাপারে তো জানোই, ও আমার জীবনটা পুরো হেল বানায় দিচ্ছে। ওর জন্য আমি কোথাও শান্তি পাইতেছি না। চিন্তা করবেন না ড্যাড, আপনার মেয়ে আপনার শত্রুকে চিরতরে শেষ করে দেবে। যে আমার উপর হামলা করছে আর যে আমার বাবাকে মারতে চায় তাকে আমি মাটির নিচ থেকে হলেও বের করবো এবং বের করে আপনার সামনে আনবো। ভেরি গুড, তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করেছিলাম। যাও, ওকে ধরে গলা কেটে আমার সামনে নিয়ে আসো। আর এখন তুমি বাসে চলে যাও, সাবধানে যেও। জানোই তো ওর এজেন্ট ছড়িয়ে আছে আমাদের সামনে। তের সব গার্ডরা তেকে নিয়ে যাওয়ার জন্য গায়ে নিয়ে রেডি ছিল। তখন আমাদের জাংকুক ভাবে, হায় আল্লাহ, কি কপাল আমার। জান বাঁচানোর বিনিময়ে এখন আমার নিজের জান দিতে হইতেছে। কোন জানোয়ার পাল্লায় পড়ছি আমি। একবার যদি আমি এখান থেকে পালাইতে না পারি তাহলে প্যালেসে যাওয়ার সাথে সাথে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে ওরা। যেমনি হোক পালাইতেই হবে আমার। তো জাংকুক অনেক কষ্ট করে একজন গার্ডকে মেরে সে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেচারা সফল হতে পারে না। অন্যান্য গাছটা দিকে ফেলে। ড্যাম ইট, তার মানে ওই কিড ছিল, ওই এজেন্ট ছিল। তাড়াতাড়ি ওকে ধরার ব্যবস্থা করো, ওর পিছে পিছে যাও। এবং তের গার্ডরাও জাংকুকের পিছু নিতে থাকে। আয় না আমার পিছে, এরকম জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে যাবো না, তোর জীবনে চিনতেও পারবি না। হ্যাঁ, এটা আমার আকিম্মার ঠেকিগুলা। আজকে যদি ওকে ধরতে না পারি না, তোদের প্রত্যেকের জান আমি নিজে নিব। জেনে রাখিস, যেমনি হোক এটা বের কর। বেচারা জাংকুক আর ওদের সাথে পেরে উঠলো না। এতগুলো গাড়ি জাংকুকের সামনে চলে আসলো যে জাংকুক আর কি করবে, ওদের হাতে ধরা দিয়ে দিল। প্রথমে তো জাংকুক সারেন্ডার করতে চায়নি, অনেক বেশি ফাইট করে, কিন্তু এতগুলো মানুষের সাথে জাংকুক আর পেরে উঠছিল না। মায়ের খেতে 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 বেচারা ভূতা হয়ে যায়। নাক মুখ দিয়ে অঝরে রক্ত পড়ে যাচ্ছে। এদের সাথে আর পেরে উঠছে না জাংকুক। এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তেকে বাঁচানোর বিনিময়ে তার এত বড় ক্ষতি হয়ে গেল। তেকে বাঁচানোই কি তবে জাংকুকের অপরাধ ছিল?
নিজের মনে এতগুলো প্রশ্ন জেগে উঠলো জাঙ্কুকের। তের দিকে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। হ্যাঁ, তোমার কি ধারণা আমার দিকে এভাবে তাকিয়ে থাকার কারণে কি আমার তোমার উপর মায়া চলে আসবে? এত নাটক কম করে না, ডাইরেক্ট বলো তুমি কার আন্ডারে কাজ করো। কতবার বলবো আমি কারো আন্ডারে কাজ করি না। যদি কাজ করতাম না তাহলে আপনি এতদিন বেঁচে থাকতেন না। ওরে বাবা, এত বড় সাহস! বেশি সাহসী মানুষের আমি দেখতে পাই না। যা, পৃথিবী থেকে বের হয় না তুই। তখন এটাই নিজের ফেভারিট রিভলভারটা বের করে জাংকুকের মাথায় ট্যাগ করে। জাংকুক তো মৃত্যুর অপেক্ষার সাথে তের দিকেই তাকিয়ে আছে, এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঠিক সেই সময় তের ওপর অ্যাটাক করে। কে অ্যাটাক করেছে বা কারা অ্যাটাক করেছে তা কেউই জানে না। পরিবেশটা আতঙ্কিত হয়ে উঠলো। তেরা দৌড়াদৌড়ি করতে শুরু করলো। তেকে বাঁচাতে তের স্টাফরাও গোলাগুলি শুরু করলো। আমাদের জাংকুক তাড়াহুড়ো করে একটা গাড়ি অ্যারেঞ্জ করে ফেলে। গাড়িটা যখনই স্টার্ট দিতে যাবে তে তখনই ওই গাড়িটাতে উঠে পড়ে এবং জাংকুকের মাথায় বন্দুক ট্যাগ করে জাংকুককে বলে চুপচাপ গাড়ি চালা। জাংকুক থেকে দেখে একটা স্মাইল দিল, সাথে বন্দুকটাকে দেখেও স্মাইল দিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে দিল। জাংকুক জানে তর্কাতর্কির সময় এটা না। অনেকেই তাদের পিছু নিতে চাইলো, কিন্তু জাংকুক এত বেশি স্পিডে গাড়ি চালাচ্ছিল যে কেউ তাদেরকে আর ধরতে পারলো না। তোকে সেই কখন থেকে বলতেছি ডান দিকে যেতে, তুই গাড়ি ঘোরাচ্ছিস না কেন? গাড়ি এখন সেখানেই যাবে যেখানে আমি চাইবো। তাই তখন জাংকুককে শুট করতে গিয়ে দেখে যে বন্দুকের মধ্যে আসলে বুলেটস নেই। ওহ, চালাকি ডিব্বা, তার মানে তুই জানতে এখানে বুলেটস নেই না? কি আর বলা যায় বলে, সবই সৌভাগ্য। আপনি যেভাবে একবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন, আমিও ঠিক একইভাবে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম। কই নিয়ে যাবে এখন আমাকে? তোর ওই বস যে মাফিয়ার কাছে। আমাকে মারতেই তো তোকে এখানে পাঠাইছে না রে? একটা কথা তো মানতে হয়, আপনার মাথা ভর্তি রাগ আর গোবর দিয়ে ভরা। কতবার বলবো আমি একজন সরকারি হসপিটালের ডাক্তার, সাধারণ একজন ডাক্তার। কারা এজেন্টের জন্য? এজেন্ট না হয়ে থাকলে এখন কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে সেটা বল। ওয়েল, আপাতত আপনাকে আমি আমার বাসায় নিয়ে যাবো। যেহেতু আপনার উপর রাস্তার উপর অ্যাটাক হয়েছে, তার মানে সবাই এখন আপনার বাসাতেই টার্গেট করবে। আপনার শত্রু তো অভাব নেই, তো বাড়িতেই আপনাকে মেইন টার্গেটটা করে রাখবে। এই মুহূর্তে যদি অজানা জায়গায় নিয়ে যাই তাহলে কেউ জানতে পারবে না যে আপনি কোথায়। তো এটা আপনার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। কিন্তু আমাকে বাঁচিয়ে এখন তোমার কি লাভ? কোন স্বার্থের কথা ভেবে এখন আমাকে এরকম বিপদের টাইমে হেল্প করছো এটাই বুঝতে পারছি না। স্বার্থ আমার একটাই, আমার এই আজকের বিপদের কারণ আপনি আর এই বিপদের সমাধানও আপনি। যদি আপনাকে মেরে ফেলি কিংবা কোনোভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনার দলের লোকেরা ভাববে যে আমি এজেন্ট ছিলাম এবং আমি আপনাকে মেরেছি। কিন্তু সত্যটা তো আপনি জানেন এখন যে আমি কোনো এজেন্ট না, আমি সাধারণ একজন ডক্টর। আর বেশি বাড়াবাড়ি করলো না, জাংকুকের প্রস্তাবে রাজি হয়ে গেল। কারণ তে এখন বুঝে গিয়েছে যে জাংকুক কোনো এজেন্ট না, আর জাংকুকের যে মাফিয়ার সাথে কোনো সম্পর্কই নেই। তাই তো তে জাংকুকের প্রস্তাবে রাজি হয়ে জাংকুকের বাড়িতে চলে যায়। জাংকুকের মা তেকুকে একসাথে দেখে অবাক হয়ে যায়। কি রে বাবা, তুই হুট করে বিয়ে করে ফেলেছিস? মাশাআল্লাহ, আমার ছেলের বউটা অনেক বেশি সুন্দর। মা, তুমি যেমনটা ভাবতেছো এরকম একদম না। তারপরে জেকে তেজের মাকে সব ঘটনা A to Z খুলে বলে। ও তাহলে একটা ডন, মানে মাফিয়া। আমি আরো কি ভাবলাম। আসো মা, আসো, তোমার চেহারা সুরত দেখে তো মনে হয় না যে তুমি এত নিষ্ঠুর। হ্যাঁ, আমি নিষ্ঠুর, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি দয়ালু। দয়ালু মানুষ আমি অনেক বেশি ঘৃণা করি। জিন জাংকুকের কানে ফিসফিস করে বলল, দেখ, এটা কিন্তু আমি কোনোদিনও ছেলে বউ হিসেবে মেনে নেব না। দেখছিস তুমি চাটাক চাটাক কথা বলে? ওরে কিন্তু তুই কখনো বিয়ে করবি না। নর্মালি আমাকে বিয়ে করতে বসে আছে যেমন বলতেছো। বাই দ্য ওয়ে, ওর খেয়াল রেখো, মনে রাখবা ওই বেঁচে থাকলে কিন্তু আমি বেঁচে থাকবো। ডক্টর, আমার রুমটা কোথায় তাড়াতাড়ি দেখিয়ে দেন। আমার এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, মাথাটা ব্যথা করছে, আমি রেস্ট নিতে চাই। জাংকুক থেকে তে রুমটা দেখিয়ে দিল। তে রুমে গিয়ে ঘুমানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই ঘুমোতে পারছিল না। তের মধ্যে অস্থিরতা কাজ করেছিল, ঘুমই আসছিল না। তাই তো রাতের বেলাতে ঘুম থেকে উঠে গিয়ে বারান্দায় যায়। রাত আনুমানিক 3টা বাজে। তে বারান্দায় গিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। এই কান্নার কোনো শব্দ নেই, মনের ভিতরে যত কষ্ট আছে চোখের পানি দিয়ে ঝলটল করে পড়ে যাচ্ছে। আপনি আমাকে অনেক বেশি শক্তিশালী করে দেন, এত বেশি শক্তিশালী করে দেন যেন আমি কোনো কিছু অনুভব করতে না পারি। হাজারটা মানুষের মৃত্যুর পরও যেন আমার খারাপ না লাগে। আমি যেন কখনো দুঃখ কষ্ট অনুভবই না করতে পারি। জাংকুক রাত 3টা পর্যন্ত জিম করছিল। জিম করা শেষ হলে জাংকুক একটু খোলা বাতাসের জন্য ছাদে যায়। ছাদ থেকে তের বারান্দা দেখা যায়। জাংকুক ছাদ থেকে দেখতে পায় যে তে কান্না করছে। তাই তো 1 কাপ কফি বানিয়ে তের সামনে যায়। তোমাকে শ্বাস কে দিছে আমার পারমিশন ছাড়া আমার রুমে আসার? ক্ষমা করবেন, কিন্তু ছাদের উপর থেকে দেখলাম একটা সুন্দরী নিষ্ঠুর একটা পাখি দুনিয়ার থেকে লুকিয়ে একা একা রাতের বেলা কান্না করে যাচ্ছে। তো ভাবলাম যে যাই পাখিটার সামনে গিয়ে ওর দুঃখটা একটু নিজেও শেয়ার করে তার দুঃখটা কমিয়ে দিই। তোমার সাহস তো কম না? তুমি কোন সাহসে আমার সাথে, মানে বিকিম ট্যাং এর সাথে এরকম ভাবে ফ্লার্ট করছো? ফ্লার্ট কেন বলছেন ম্যাম? আমি তো এখন আপনার ডক্টর, আর ডক্টরদের কাজই হচ্ছে পেশেন্টদের কষ্ট কমিয়ে দেওয়া। তো ওই দায়িত্ববোধ থেকে আপনার কাছে আসলাম, যদি একটু উপকার আসতে পারি আপনার। তোমার এসব বেহুদা বকবকের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তুমি আসতে পারো। ওকে ম্যাম, যেমনটা আপনার ইচ্ছা। চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলবো। যখন অনেক বেশি খারাপ লাগবে, অনেক বেশি অপরাধ বোধ হবে, তখন চোখের পানিগুলোকে আর আটকে রাখবেন না, কান্না করে সব ঝরিয়ে ফেলিয়ে দিবেন। এই কথাটি শুনে কিছুক্ষণ চুপ থাকার পর তে বলে উঠলো, তুমি কি করতে? যদি তোমার অনেক বেশি খারাপ লাগে তখন তুমি কি করো? সত্যি বলতে আমার জীবনে এত বেশি কষ্ট কোনো মুহূর্ত নেই। জীবনে একবারই অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, যেদিন নিজের বাবা মাকে নিজের চোখের সামনে শেষ হতে দেখেছিলাম। ওই দিন অনেক খারাপ লেগেছিল, কিন্তু চোখের পানিগুলোকে আর আটকায়নি, ঝরে যেতে দিয়েছি। এক সেকেন্ড, বাবা মা নেই মানে
তার মানে উনি কে যে তোমাকে ছেলে বলছিলেন, তুমি যাকে মা বলছিলে? উনি আমার সম্পর্কে খালা হন, ছোটবেলা থেকে তিনি লালন পালন করে বড় করেছেন, তাই ওনাকে মা বলে ডাকি, আর তিনি আমাকে ছেলের চোখে দেখেন। ও, কিন্তু তোমার বাবা মা মারা গেলেন কিভাবে? মানে কোনো অ্যাক্সিডেন্ট? একই সাথে মারা গিয়েছিলেন তারা দুইজন? হ্যাঁ, একই সাথে মারা গিয়েছিলেন, তবে তা কোনো অ্যাক্সিডেন্ট না, অ্যাটাক ছিল। আপনার বাবা আমার বাবা মা এবং আমার প্রতিবেশীদেরকে হত্যা করেছে। কথাটা শুনে তে অনেকক্ষণ চুপ থাকে। অনেকক্ষণ চুপ থাকার পর জাঙ্কুকে জিজ্ঞেস করে, এটা তুমি কোন অ্যাটাকের কথা বলছো? কোন অ্যাটাকে এরকম ঘটনা ঘটেছিল শুনি? ঠিকঠাক করে বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু মনে আছে তখন অনেক ঘন রাত ছিল, আমি ছোট ছিলাম, ঘুমিয়েছিলাম। হুট করেই চিল্লাচিল্লার আওয়াজ শুনতে পাই। আমার বাবা জানালা খুলতে দেখতে পান যে তার প্রতিবেশী বাড়িতে অ্যাটাক হয়েছে। আমার বাবা কোনো কিছু না ভেবে তাদেরকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন, সাথে আমার মাও। নিচে অনেক বেশি চিল্লাচিল্লি হচ্ছিল। আমি ভয়ে ভয়ে বাসা থেকে বের হই। বেরিয়ে দেখি একজনের কাছে গুলি, পিস্তল, একজন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, একজন আরেকজনকে মারছে। এরকম পরিস্থিতি দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। তখনই তোমার বাবার সাথে আমার নিচে দেখা হয়। তোমার বাবা একটা জ্বলন্ত গোলাপ ফুল আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, বাবা ওই দেখো, ওইখানে অনেক খারাপ মানুষরা আছে, তুমি একটা কাজ করো, এখানে এই পেট্রোলের মধ্যে এই আগুনটা দাঁড়িয়ে দাও, তাহলে তারা সবাই একে একে মারা যাবে। আমি তখন ছোট ছিলাম, ঠিকঠাকভাবে বুঝতে পারিনি যে ওই বাড়িতে আমার বাবা মা সহ অনেক অসহায় মানুষরা ছিলেন। আমি কোনো কিছু না ভেবেই সেই গোলাপটা আগুনের মধ্যে ঠেলে দিই, সাথে সাথে আগুন লেগে যায়। আগুনটা এত বড় হয়ে যায় যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। আমি দেখি যে আমার বাবা চিৎকার করছিলেন, আগুনে তিনি পুড়ে যাচ্ছিলেন, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। তোমার বাবা আমার নিজ হাতে আমার বাবাকেই হত্যা করালো, কি নিষ্ঠুর, তাই না? তাই কিছুক্ষণ চুপ থাকার পর জাঙ্কুককে উত্তরে বলো, আমারটা মনে হয় না। তোমার বাবা মাকে আমার বাবা বিনা করে মারবেন কেন? অবশ্যই কোনো না কোনো কারণ ছিল। আমার বাবা যা করেছে অবশ্যই ঠিকই করেছে। আপনি মুখে স্বীকার করেন কিংবা না করেন, আপনি এবং আপনার বাবা যা করছেন তা একদমই ঠিক না, এটা আপনি নিজেও বুঝতে পারেন, তাই তো আপনার অপরাধ বোধ কাজ করে আর রাতের বেলা এভাবে কান্না করে বেড়ান। কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলতে আসছো তুমি? তোমার কাছ থেকে কি আমি কোনো অ্যাডভাইস চাইছি? বেরিয়ে যাও আমার রুম থেকে। রেগে যাওয়ার কারণে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক চলে যাওয়ার পর তে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে শুরু করে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই তে জাঙ্কুকের রুমে গিয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করে, তুমি আমার লোকদের সাথে যোগাযোগ করেছো? ওহ ম্যাম, যোগাযোগ হলে তো আমি আপনাকেই বলতাম। আর এটা কোনো নিয়ম হলো আপনি হুট করে আমার রুমে ঢুকে গেছেন? আমি তো ঠিকঠাক প্যান্টও পরিনি। আমার কি ঠেকা পড়ছে নাকি তোমার দিকে তাকানো? তুমি যদি কাপড় ছাড়া আমার সামনে দাঁড়িয়ে থাকো তাও তো আমি তোমার দিকে তাকাবো না। আজব তো। তো আমি কই কাপড় ছাড়া আপনার সামনে দাঁড়িয়ে থাকতে বসে আছি? এক সেকেন্ড, তুমি কোন সাহসে আমার সাথে মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, আর তুমি কি জানো না আমার ক্ষমতা কতটুকু? আমি চাইলে তোমাকে কাপড় ছাড়াই দাঁড়া করে রাখতে পারবো আমার সামনে। হ্যাঁ ম্যাম, আমি জানি আপনার অনেক বেশি ক্ষমতা, আপনি চাইলে সবই সম্ভব। এখন দয়া করে রুম থেকে বেরিয়ে যান, আমি প্যান্টও পরিনি, প্যান্ট পরতে দেন। তারপরে তে রুম থেকে চলে যায়। চলে যাওয়ার পর জাঙ্কুক কাপড় পরতে পরতে বলে, অসভ্য একটা মহিলা। ইশারা ইঙ্গিতে আমাকে ইফটিজিং করে। একটা নারী হয়ে পুরুষের সাথে ইফটিজিং, আমি মনে কিছু বুঝি না। আমাকে দেখলে ওনারা আসলে জলে জলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, এর জন্য আমার দিকে তাকায়, মনে কিছু বুঝি না। জাঙ্কুক ড্রয়িং রুমে যেতেই তে জাঙ্কুককে বলে, জলদি আমার লোকদের সাথে যোগাযোগ করো, আমার এখানে অসহ্য লাগছে, আমার বাসা যেতে হবে। আমিও তো সেই চেষ্টাতেই আছি, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এখন আমার কি করার আছে বলেন তো? কি বলো না বলো, আমার লোকেদের তো এতক্ষণে পাগল হয়ে যাওয়ার কথা, রাতারাতি আমাকে খুঁজে বের করার কথা, কিন্তু ওরা খুঁজে পাচ্ছে না কেন বলো তো? উফ ম্যাম, আপনিও এখানে আমিও এখানে, তো আমি কিভাবে বলবো যে তারা কিভাবে খুঁজে পাচ্ছে না আপনাকে? উফ, বিরক্তিকর কথাবার্তা আর অসহ্যকর কথাবার্তা। কিছু একটা করো, আমার এখানে বিরক্ত লাগছে, কোনোভাবেই সময় কাটাতে পারছি না। বুঝতে পারো না তুমি আমার কথা? ও, তো এই কথা, তার মানে আপনার সময় কাটছে না। আগে বলবেন না, আমি আপনাকে নিয়ে ঘুরতে নিয়ে যেতাম। ঘুরতে যাবো আমি, তাও আবার তোমার সাথে? নিজে জায়গা ভুলে যাও কেন বারবার? আহা ম্যাম, নেগেটিভলি নিচ্ছেন কেন? আমি তো আপনার ভালোর জন্য বলছি, যেহেতু আপনার সময় কাটছে না তো চলেন ঘুরে আসি। আর আপনি তো এখানে কোনো জায়গায় ছিলেন না, তো আমাকেই তো নিয়ে যেতে হবে। তো এরপর তে নিজে টাইম পাসের জন্য জাঙ্কুকের সাথে পুল গেম খেলা শুরু করে। যেহেতু তে এটা পারতো না আর জাঙ্কুকে তো এক্সপার্ট ছিল, তাই জাঙ্কুক তেকে একটু শিখিয়ে দিচ্ছিল। তখনই জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে। তোমার সাহস তো কম না, তোমাকে এত করে সাহস কে দিয়েছে আমার হাত ধরার? তোমাকে তোমার জায়গা কয়বার মনে করিয়ে দিতে হবে। সরি ম্যাম, কিন্তু আপনিই তো বললেন আপনাকে শিখিয়ে দিতে, আর এর জন্যই তো আমি হাতটা ধরলাম। ও আচ্ছা, শিখিয়ে দেওয়ার জন্য হাত ধরা লাগে? তুমি কি আমাকে বাচ্চা মনে করো? আরে না 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 না, আপনি এরকম রিয়েক্ট করতেছেন যেন কি না কি করে ফেলছি। হাতই তো ধরছি, এমনিও তো আমি তো আপনাকে কিসও করছি, তো কি আসে যায়? তখন তো জাঙ্কুকের করা সে প্রথম দিনে কিসের কথা মনে পড়ে যায়। একে যখন সিপিআই দিকে নিচ্ছিল তখন তো ওদের মধ্যে একটা কিস হয়ে যায় না? তখন তো জাঙ্কুকে একটা দিয়ে নিজের কাছে এনে জাঙ্কুকে বলে, একটা কানে নিজে থাপ্পড় দেবো, তুই যে আমার সাথে চামে চামে ফ্ল্যাট মারিস, এটা কি আমি বুঝতে পারি না? আমার কি ছোট বাচ্চা মনে হয়? ও ও ম্যাম, প্লিজ প্লিজ প্লিজ, আপনি প্লিজ আমার এত কাছাকাছি আসবেন না। আপনি আমার এত কাছাকাছি আসলে আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। কি বলে তুই? আবার বলতো দেখি। বললাম যে হার্টবিট ফাস্ট হয়ে যায়, মানে আপনাকে ভালোবাসে না, আপনাকে ভয় পেয়ে যায়, এর জন্য হার্টবিট ফাস্ট হয়ে যায়। বুঝি না কেন? তে আর জাঙ্কুকে কিছু বললো না, চোখ দেখিয়ে সেখান থেকে চলে গেল। তো এভাবেই তে জাঙ্কুকের বাড়িতে 4 দিন থাকে, আগামীকাল চলে যাবে। তো এভাবে সুন্দরভাবে সময়টা কাটতে থাকে। জাঙ্কুক তো তের সাথে অনেকটাই ফ্রি হওয়ার চেষ্টা করছিল। তে মাঝে মাঝে ফ্রি হয়ে যেত, কিন্তু মাঝে মাঝে আবারও ওই মুড দেখাতো যে ও একটা মাফিয়া কুইন, মুড ধরতে থাকতেই হবে। শোনো, আগামীকাল তো
আমি চলে যাব। আজকে আমার অনেক বেশি ড্রিঙ্কস করতে মন চাচ্ছে। যাও আমার জন্য ড্রিঙ্কস নিয়ে আসো। আপনার ড্রিঙ্কস করতে মন চাচ্ছে, আপনি আমাকে আগে বলবেন না? আপনাকে পাহাড়ে দেওয়ার চক্করে আমি 4 দিন ধরে ড্রিঙ্কসও করতে পারিনি। এত ফালতু কথা বলো কেন? আমি কি তোমাকে আটকে রাখছিলাম নাকি ড্রিঙ্কস করার জন্য? না না ম্যাম, আমি ওটা বুঝতে চাইনি। আমি বুঝতে চাইছি যে আপনি ড্রিঙ্কস করার পর যদি কন্ট্রোললেস হয়ে যান, মানে আমাকে দেখে তো অনেকেই কন্ট্রোল হারিয়ে ফেলে। ফালতু কথাবার্তা কম বলো। আর আমি ড্রিঙ্কস চাইছি, ড্রিঙ্কস নিয়ে আসো যাও। তো এরপরে তাই ড্রিঙ্কস করতে করতে ওভারলোডেড হয়ে যায় এবং জাঙ্কুকের কাছাকাছি চলে আসে। কি তুমি তো এটাই চাইছো না, যাতে আমি কিছু করে ফেলি তোমার সাথে? কারণ তুমি তো আমার দিকে কোনো উচ্চত দাও, আমি তো হারে হারে টের পাই। টের পান ভালো কথা, কিন্তু আপনি আপনার শার্ট খুলতেছেন কেন? আয় হায়, উল্টোপাল্টা কিছু না হলেই হয়। আমি কেন শার্ট খুলতেছি? এর কৈফিয়ত কি আমি তোকে দেবো? তুই শার্ট খুল, তোকে শার্টলেস অবস্থায় সুন্দর লাগে। বাহ, মদ খাওয়া অবস্থা মানে সবসময় সত্য কথা বলে। তার মানে আপনি আমাকে পছন্দ, মুখে স্বীকার করেন না। চলেন আপনাকে রুমে দিয়ে আসি। তো জাঙ্কুক থেকে নিজে রুমে দিয়ে আসতে চায়, কিন্তু তখনই তে হুট করে জাঙ্কুককে নিজের কাছে এনে একটা কিস করে। প্রথমে তো তেই কিস করছিল, কিন্তু পরে জাঙ্কুকও কিস ব্যাক করে। 2 মিনিট পর জাঙ্কুক ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে তের কপালে একটা চুমু খেয়ে সেখান থেকে চলে যায়। সকালে তের ঘুম ভাঙতেই দেখে যে সুগার লোকরা তেকে নিতে এসেছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে কিছুই বলে না, শেষ বিদায় জানায় না, জাস্ট গাড়িতে উঠে চলে যায় কিছু না বলেই। জাঙ্কুক এতদিনে ঘটে যাওয়া সকল ঘটনা নিজের বেস্ট ফ্রেন্ড জেহুবকে খুলে বলে। আরে বাবা, বুঝতে হবে সে একটা মাফিয়া কুইন, ও তোকে পাত্তা টাত্তা দিবে না। আর গতকালের কিসের কথা ওকে ভুলে যা, ওটা টাইম পাস ছিল মেয়েটার। ঠিকই বলছিস, ওটা টাইম পাসই ছিল। আমার ওর আশা করাই ভুল। বাই দ্য ওয়ে, কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়া চলে যাব। এখানে আর থাকবো না, আমার কাজ শেষ। এখন সব অস্ট্রেলিয়া কাজ। তো জাঙ্কুকের যেদিন ফ্লাইট মানে চলে যাবে, ঠিক সেই দিনই তের গুন্ডারা এসে জাঙ্কুককে জোর করে ধরে নিয়ে যায়। আজব তো, আপনাদের লজ্জা সামনে বিনা কারণে আবার আমাকে ধরে আনছেন কেন এখানে? আমি নিয়ে আসতে বলছি, তাই ওরা আনছে। যা বলার তুমি আমাকে বলো, ওদেরকে পক্ষে কি লাভ? হ্যাঁ তো বলেন, কেন আনছেন আবার এখানে আমাকে? এখন তো আমার কোনো অপরাধও নেই, আই গেস। ওয়েল, তুমি একজন ভালো ডক্টর, তুমি এতদিন আমাকে অনেক ভালো যত্ন নিছো আর অনেক ভালো কাজও করো। তো আমি চাই তুমি এখন থেকে আমার আন্ডারে কাজ করো, আমার হয়ে কাজ করো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো প্রশংসার জন্য, কিন্তু আমি আপনার আন্ডারে কাজ করতে চাই না। কেন কেন চাও না? তুমি যত বেতনে কাজ করে ডাবল বেতন দেবো। ডাবল কেন? 3 গুণ 4 গুণ 5 গুণ 100 গুণ দিলেও আমি আপনার আন্ডারে কাজ করতে চাই না। এত ভালো অফার দিলাম তোমাকে, তা আমার আন্ডারে কাজ করতে চাও না? এর কারণটা কি আমাকে খুলে বলো। কেন মানে কি? কারণ কি আপনি জানেন না? এতদিন আমার সাথে থাকার পর আমার মনে ফিলিংস বুঝতে পারেননি? আমি আপনাকে ভালোবাসি এবং আপনার সাথে একই সাথে থাকতে থাকলে আমার ফিলিংস বাড়তে থাকবে। আপনাকে ভালোবাসতে মন চাইবে, আপনাকে বিয়ে করতে মন চাইবে, যেটা কোনোদিনও সম্ভব না। আপনাকে ভালোবাসাও তো আমার জন্য পাপ না? আপনাকে যে ভালোবাসবে তাকেও তো আপনি জেলে ভরে দিবেন। আপনি তো ডার্ক ওয়ার্ল্ডের কুইন, আপনার দিকে তাকানোর কারো সাহস আছে? আপনার দিকে যেই তাকাবে তাকে আগে জেলে ভরবেন, এরপর মৃত্যুদণ্ড। আমি মরতেও চাই না, জেলেও যেতে চাই না, তাই আমি এখানে কাজ করবো না। ঠিকই বলছো, আমি ডার্ক ওয়ার্ল্ডের কুইন, আমার দিকে তাকানো অনেক বড় পাপ। যেহেতু তুমি তাকাই ফেলছো, তো এই শাস্তি তো তুমি পাবাই। স্টাফদেরকে দিয়ে তে তখনই জাঙ্কুককে জেলে ভরে দিল বিনা কারণে। শয়তান বাচ্চা একটা মহিলা, মনে মনে ফিলিংস তো ওরও কাজ করে। ভুলে গেছে ওই দিন ওর সাথে উল্টাপাল্টা কিছু করে ফেলতাম, আজকে প্রেগনেন্ট থাকতো। প্রেগনেন্ট থাকলে জীবনে বাচ্চার বাপেরা মারতে পারতো না। তে তুমি কি বলতেছো না বলতেছো, মাথা ঠিক আছে তো তোমার? কি বলতেছো এগুলা? যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমি ওকে ভালোবাসি এবং আমি ওকে বিয়ে করতে চাই। কি দেখে এত পাগল হলা? ওই ছেলেকে তোমার সাথে মানায়? দেখছো রাস্তার একটা ছেলে, আর তুমি কই ও কই? তাছাড়া আমি যতটুকু জানি, যদিও প্রমাণ পাইনি, ও একটা এজেন্ট। বিশ্বাস করো। ও ড্যাড প্লিজ, আপনি আপনার এই সন্দেহটা দূরে রাখেন। ও যদি কোনো এজেন্ট হতো তাহলে আমার এত যত্ন নিত, আমাকে এত ভালোভাবে রাখতো? জানতাম যত যাই বললে না কেন বিশ্বাস করবে না। একবার প্রমাণটা হাতে পাই, এরপর তোমার সাথে হাতে নাতে ধরবো কে। আরেন জাঙ্কুকের বিরুদ্ধে প্রমাণ খোঁজার জন্য জাঙ্কুকের জেলে থাকা অবস্থায় জাঙ্কুকের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে লোকজনরা কোনো প্রুফই খুঁজে পায় না। প্রুফ খুঁজে না পাওয়ার কারণে রাগের বসে আরএম তাদের স্টাফদেরকে আদেশ দেয় জিনকে মেরে ফেলার জন্য, এবং তার লোকেরা একই কাজ করে, জিনকে সেখানে মেরে ফেলে। এটা কি কাজ করলেন আপনি? কেন করলেন? যা করেছি ঠিকই করেছি। ওই জানোয়ারটা আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই আমি ওর কাছ থেকে ওর মাকে কেড়ে নিলাম। জাঙ্কুক যখন খবরটা পায় তখন আর কোনো কিছু বলে না, জাস্ট চুপচাপ সেখানে বসে থাকে। কি বলবে, কোনো কিছু বলার ছিল না। আমি জানি আমার বাবা যেটা করেছে তা একদম ঠিক হয়নি। আমার বাবার পক্ষ হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। তুমি মাপ চাইলে কি এখন আমি আমার মাকে ফেরত পাবো? না, পাবে না। আমি জানি কোনো মূল্যতেই আর ওনাকে ফেরত আনা সম্ভব না। যদিও কথাটা এখন বলা ঠিক না, আমি চাই তুমি আমাকে বিয়ে করো। যদিও আমার বাবা এতে রাজি না, কিন্তু আমি তবু তোমাকে বিয়ে করতে চাই। এরপর ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে তেকুকের বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়েতে তে ইচ্ছে করে নিজের বাবাকে ইনভাইট করেনি। তো এরপর আর কি, বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল। এখন জাঙ্কুক তেকে অনেক বেশি কেয়ার নেয়। তেও একটু একটু আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু তবুও তে সবসময় নিজের একটা ভাব নিয়েই চলে। জাঙ্কুক সবসময় তেকে বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য তেকে অ্যাডভাইস দিয়ে বেড়ায়। প্রথম তো তে শুনে, কিন্তু আস্তে আস্তে এই শোনাটা তের কাছেও বিরক্তিকর লাগতে লাগে। ড্যাড কতবার বলবো আমি মিটিংয়ে আসতে পারবো না, ওই তেজি মাফিয়ার সাথে যত সমঝোতা আছে তুমি করো, আমি এসবে নেই। বুঝতে পেরেছো? এখন তো আসবেই না, এখন তো তুমি মাফিয়া কুইন না, এখন তো তুমি হাউস ওয়াইফ কুইন হয়ে গেছো। এখন তো তোমাকে ওই জাঙ্কুকের বাচ্চা যা যা বোঝায় তুমি তাই বুঝো। হ্যাঁ ইয়েস ড্যাড, ও
ও আমাকে যা বুঝে আমি তাই বুঝি, এর জন্য আমি আসবো না, বুঝতে পেরেছেন? আমি আর এসবে আসতে চাই না, আর আপনি প্লিজ আমাকে এসবে আনবেন না। বাবার ফোনটা রেখে দেওয়ার পর জাঙ্কুক এসেও থেকে অ্যাডভাইস দেওয়া শুরু করে। তের মাথা এমনিতেই খারাপ ছিল, জাঙ্কুকের অ্যাডভাইস শুনে মাথাটা আরো খারাপ হয়ে যায়। তারপর তর্কের বিতর্কে জাঙ্কুককে অপমান করে ফেলে। এখন আমরা ওই সিনে চলে এসেছি যেটা আমরা ভিডিও ফার্স্টে দেখেছিলাম। তের ঘুম ভাঙতেই তে বুঝতে পারে গত রাতের ঘটনাটা জাঙ্কুক ইচ্ছে করে করেছিল যেন তে এই মিটিংটা মিস করে। গুড মর্নিং জান, তোমার জন্য শাওয়ারটা রেডি করে রাখছি, যাও যাও শাওয়ারটা নিয়ে আসো। একটা থাপ্পড় দেবো ধরে। তুমি গত রাতে ইচ্ছে করে এমনটা করছো না যাতে আমি আজকে মিটিংটা মিস করি? কালকে তুমি ড্রাঙ্ক ছিলে না, তুমি হুঁশিয়ে ছিলে। আর সত্যি বলতে ইচ্ছে করেই করছি, কারণ আমি জানতাম 4টা পর্যন্ত তোমাকে জাগনা রাখলে তুমি 2টার আগে ঘুমই ভাঙবে না তোমার। ফালতু কথা বন্ধ করো। এরপর থেকে আমার কাছে আসার আগে 1000বার আমার থেকে পারমিশন নিয়ে তারপর আমার কাছে আসবা, বুঝতে পেরেছো? কি আর বলবো, সবই কপাল। দজ্জাল বউ বিয়ে করলে এরকমই হয়, সব জায়গাতে পারমিশন নেওয়া লাগে। তখনই সুগার তের রুমে এসে থেকে বললো, আপা একটু আগে খবর আসলো বাবার বেঁচে নেই। বেঁচে নেই মানে কি বলতেছে যেগুলা? আজকে ওই জেজে মাফিয়ার সাথে সমঝোতার কথা ছিল। ওই জেজে মাফিয়া আমার বাবাকে মার্ডার করে কোথায় জানি ফালাই দিছে, লাশও খুঁজে পাইনি, কিন্তু এতটুকু শিওর যে বাবা আর বেঁচে নেই। তে আর কি বলবে, কোনো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে। দ্বিতীয়বারের মতো তে তার আপনজনকে হারানোর কষ্ট পেল। তোমার জন্য হয়েছে এগুলো জাঙ্কুক। আজকে যদি আমি মিটিংয়ে যেতাম তাহলে এমন কিছু হতোই না। আমাকে বকে কি লাভ? তোমার বাবার তো এমনিতেই শত্রুর অভাব নেই। কোন শত্রু মেরেছে তাকে ঠিক আছে নাকি? আর তুমি মিটিংয়ে যাও নাই ভালোই হয়েছে, তুমি গেলে তো তোমার উপরে অ্যাটাক হইতো। তুমি তো এগুলো বলতাই, কারণ তুমি তো আমার বাবাকে দেখতেই পারতে না। আমার বাবার সাথে তো তোমারই শত্রুতা। হ্যাঁ, দেখতে পারতাম না, দেখতে পারবো কিভাবে? আমার বাবা মা খালা সবার মৃত্যুর কারণ তোমার বাবা। আর আজকে যদি তুমি মিটিংয়ে যেতা তাহলে তোমার মৃত্যুর কারণও তোমার বাবাই হতো। তো এই মানুষকে কিভাবে দেখতে পারবো যে আমার কাছ থেকে আমার সব প্রিয়জনকে কেড়ে নিচ্ছে? আমি তোমার সাথে কথা বলতে চাই না, বেরিয়ে যাও আমার রুম থেকে। জাঙ্কুক কিছু বললো না, চুপচাপ বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর স্টাফদেরকে বললো তে কোথায় যায় না যায় সব ইনফরমেশন আমাকে তাড়াতাড়ি দিবেন। তের চোখে পুরো প্রতিশোধের নেশা জেগে উঠলো। যেভাবেই হোক না কেন তার বাবার হত্যাকারীকে বের করে তে নিজে মার্ডার করবে। তে একের পর এক লোক লাগিয়ে দিল, পুরোপুরি সব জায়গায় তল্লাশি শুরু করো। যে মাফিয়াটা কে, কোথায় কোথায় অ্যাটাক করছে, ওর কোনো ফুটেজ আছে কিনা সব বের করার চেষ্টা করো ইমিডিয়েট। এসবের কোনো মানে হয়তে তুমি প্রতিশোধের নেশা এতটা ডুবে গেছো যে তুমি বাসাতেও ঠিকঠাক আসো না। নিজে থেকে তো নজর দিবা একবার। আমার কাছে যেহেতু সাহায্য করতে পারছো না, তাহলে আমার কাছে বাধাও দিতে আসবে না, বুঝতে পেরেছো? তুমি বাসায় ফেরত যাও। বাসায় কিভাবে যাবো? আমি তোমাকে ভালোবাসি, এর জন্য প্রত্যেকটা কাজে তোমাকে বাধা দিই। যদি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে আমার প্রতিশোধে আমার পাশে দাঁড়াতে, আমাকে সাহায্য করতে। জাঙ্কুক কিছুক্ষণ চুপ রইল। চুপ থাকার পর থেকে উত্তর দিল, আচ্ছা যাও, আমি তোমার প্রতিশোধে তোমার সাহায্য করবো। ওই যে মাফিয়াকে খুঁজে বের করতে তোমাকে সব সময় সাহায্য করবো। এবার খুশি তো? তো যেই কথা সেই কাজ। থেকে খুশি করার জন্য জাঙ্কুক যে মাফিয়াকে খুঁজতে শুরু করে দেয়। জাঙ্কুক সব জায়গাতেই নিজের লোক লাগিয়ে দেয়। জাঙ্কুকের ব্রেন এত বেশি ফাস্ট ছিল যে মাত্র 2 মাসের মাথায় যে মাফিয়ার অস্তিত্ব জাঙ্কুক খুঁজে বের করে। না, যা চেয়েছো তা করে দেখালাম। ওই যে মাফিয়াকে খুঁজে বের করা এতটা সহজ হবে ভাবতে পারিনি। বাই দ্য ওয়ে, আগামীকাল ও এই রেস্টুরেন্টে আসবে। ওই রেস্টুরেন্টে আমি বম ব্লাস্টের ব্যবস্থা করে রাখছি। এভাবে নিশ্চিত হবো যে ওইটাই যে মাফিয়া যাকে আমি মারবো। আমার কাছে সঠিক কোনো প্রুফ নেই, যতটুকু প্রমাণ পাইছি ওই প্রমাণের ভিত্তিতে এতটুকু জানি যে কালকে ও এই রেস্টুরেন্টে আসবে, তাই বম ব্লাস্টের ব্যবস্থা করে রাখছি। বাই দ্য ওয়ে, এই অ্যাটাকের পর যদি আন্ডারওয়ার্ল্ডে কানাকানি হয় যে মাফিয়া মারা গেছে তাহলে তো নিশ্চিত হয়ে যাবে, তাই না? গুড। সবকিছু ব্যবস্থা ঠিক করে রাখো। কালকে আমি আমার বাবার হত্যাকারীকে নিজ হাতে মারবো। সবকিছু ঠিকঠাক করেই রাখছি। যদিও একটু পর আমি আবার গিয়ে চেক করবো যে বম টম সব ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে, তুমি প্রিপারেশন নিয়ে রাখো ওকে মারার, আমি চেক করে আসি। রাতের বেলা জাঙ্কুক গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সেই রেস্টুরেন্টে যাচ্ছে যে রেস্টুরেন্টে আগামীকাল তে বম ব্লাস্ট করবে। রেস্টুরেন্টে যেতেই ঠোঁটের কোণে একটা সিগারেট জ্বালিয়ে নিল জাঙ্কুক। তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের লোকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখে প্রতিশোধের নেশা পুরো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। আমি জানতাম তুই আসল শয়তান। আমার মেয়ে কালকে আসুক, আমার মেয়ে তোকে দুনিয়া থেকে উধাও করে দেবে কালকে। হ্যাঁ রে, তোর মেয়ে তো আসবে ঠিকই, কিন্তু তোকে বাঁচাতে না, তোকে মারতে। আর তোকে মারার পর সর্বপ্রথম তুই কি করবে জানিস? আমার ঠোঁটে একটা চুমু খাবে। এই দৃশ্যটা তুই দেখতে পারলে ভালো হতো, কিন্তু তুই তো তখন বেঁচে থাকবি না। এমন কিছুই হবে না, তুই দেখ নিস। আগামীকাল আমার মেয়ে এসে আমাকে বাঁচিয়ে নিয়ে যাবে। আর যদি এমনটা নাও হয়, যদি আমি মারাও যাই, তাহলেও সত্যটা এক না একদিন তো তুই জানতেই পারবে। তখন তুই নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ তোর থেকে ছিনিয়ে নেবে। হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলছিস। সত্য তো চাপা রাখা যায় না, এক না একদিন তো প্রকাশ পাবেই। যা, তোর এত দুঃখের মাঝখানে তোকে একটা সুখের সংবাদ দিই। তোর মেয়ে প্রেগনেন্ট। আমি বাবা হবো আর তুই নানা। এখন তোকে একটা বাস্তব কথা শোনাই। তের চোখে যতই প্রতিশোধের নেশা জাগুক না কেন, আমাকে যদি মারতেও চাই তাও মারতে পারবে না। নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে নিজের সন্তানকে তার বাবা হারা করবে না। আরে মার কিছুই বললো না। জাঙ্কুকের কথা শুনে পুরোপুরি চুপ হয়ে গেল। কি আর বলবে, ও বুঝে গিয়েছে যে আগামীকাল হয়তোবা তার শেষ দিন হয়ে যাবে। আরামের অসহায়ত্ব দেখে জাঙ্কুক যে কি মজা পাচ্ছে তা বলে বোঝানোর মতো না। একটা ড্যাবেল স্মাইল দিয়ে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। চলে যাচ্ছে শ্বশুর মশাই, আমাদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন অবশ্যই। আগামীকাল তে নিজের দলবলের লোক নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে আসলো। লোকেরা থেকে এসে ইনফরমেশন দিল যে মাফিয়া ওই রেস্টুরেন্টের ভিতরেই আছে। তে
কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি ওই বাজারটা প্রেস করে দিল, মানে বমের বাজারটা প্রেস করার সাথে সাথে সেখানে আগুন ধরে গেল। আগামীকালের মধ্যে খবর পাবো তো যে ওই জানোয়ারটা আর পৃথিবীতে নেই? অবশ্যই ম্যাম, কালকের মধ্যেই খবর পেয়ে যাবেন যে ওই জানোয়ারটা মারা গিয়েছে। আর তখনই সবাই বুঝে যাবে যে ইউ আর দ্য রিয়েল কুইন অফ ডার্ক ওয়ার্ল্ড। আগামীকাল সত্যি সত্যি এই খবরটাই আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে গেল যে যে মাফিয়ার মার্ডার করেছে। এটা শোনার পর তের দাম যেমনটা বেড়ে গেল, তের দাপটও বেড়ে গেল। আজকে আমি অনেক খুশি জাঙ্কুক, একমাত্র তোমার কারণে আমার এই প্রতিশোধটা সফল হয়েছে। আসলে তোমার কারণে আমার প্রতিশোধটা সফল হলো। এখন সবাই জেনে যাবে যে ইউ আর দ্য কুইন অফ ডার্ক ওয়ার্ল্ড। এরপর তে খুশিতে সেখানেই জাঙ্কুককে কিস করে। কিস করলে হবে না, তুমি বলেছিলে আমার সাথে ঘুরতে যাবে, তো চলো আমরা প্রাইভেট জেট দিয়ে অন্য জায়গায় ঘুরে আসি, একটা ট্যুর দিয়ে আসি। তো এরপর জাঙ্কুক তেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। ঘোরার সময় জাঙ্কুক তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়েছিল এবং A to Z প্রথম থেকে শেষ কাহিনীগুলোকে মনে করছিল। যাক, অবশেষে মিশন সাকসেসফুল। ভাবতেও পারিনি মিশন আসার পর প্রেমে পড়ে যাবো তোমার। একটা কথা তো মানতে হয়, তোমার এবং তোমার বাবার মধ্যে কোয়ালিটি আছে। তোমার বাবা আমার থেকে হৃদয় কেড়ে নিয়েছে আর তুমি আমার হৃদয়ের দাগ কেটে নিয়েছো। জীবনে কল্পনাও করিনি একটা নিষ্ঠুর মেয়ের প্রেমে পড়ে যাবো, তাও আবার শত্রুর মেয়ে। সত্যি বলতে তোমার বাবার জন্য খারাপই লাগতেছে। প্রথম থেকে আমাকে সন্দেহের তালিকা রেখেছিল, সন্দেহটা তো সত্যিই ছিল, তুমি বিশ্বাস করতে পারনি। কিভাবে করতে? আমি বিশ্বাস করতেই দেইনি। যাক, আমার জীবন কাহিনীটা সুন্দরই গেল। শত্রুতা দিয়ে শুরু হলো, ভালোবাসা দিয়ে শেষ হয়ে গেল। তাই আই রিয়েলি লাভ ইউ কথাটা জোরেই বললো জাঙ্কুক। আই লাভ ইউ টু জাঙ্কুক। সো এখানে আজকের এই গল্পের চ্যাপ্টার পুরোপুরি ক্লোজড। সো আজকের এই ওয়ানশটটা এখানেই শেষ করছি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা আমি সবসময় বলি, যে আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট রাখার অনেক ট্রাই করি। যেমন আজকের এই গল্পটাও কিন্তু আমার আগের ওয়ানশটে কমেন্টে তোমরা এত বেশি রিকোয়েস্ট করছিলে এমন একটা গল্পের জন্য যে আমি কি আর বলবো, আমি এই স্টোরিটা দিতে বাধ্য হয়েছি। মানে মাফিয়াদের স্টোরি তোমাদের কাছে এত বেশি ভালো লাগে। সো অনেকগুলো রিকোয়েস্ট আসছিল মাফিয়া কুইনের, তো আমি বানিয়ে দিলাম একটা। জানি না কেমন হয়েছে। এই স্টোরিটাকে তোমরা 10-এ কত দিবা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এর পরবর্তী ওয়ানশটটা কোন টপিকের উপর চাও এটা আমাদেরকে প্লিজ জানাও, কারণ তোমাদের কমেন্টই আমাকে মোটিভেট করে বানাতে। সো প্লিজ আমাকে মোটিভেট করার জন্য অনেক অনেক কমেন্ট করবা। আর লাইক কিন্তু চাই, একটা হলেও লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই। আর আমার গতবারের ওয়ানশট বেশি ভালো হয়েছে না এটাও কিন্তু কমেন্ট বক্সে জানাও। এটাকে 10-এ কত দিবা?